ওই জিনিসটা বুঝে দেওয়া হবে যে আপনার এই জায়গায় হুম এই জায়গায় ভুল হচ্ছে, প্লিজ আপনি এগুলা হুম ঠিক করে নেন। ঠিক আছে, দেখা যায় যে হ্যাঁ আপনাকে 1 মাস দেখবে, 2 মাস। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু দেখা মানে যাচ্ছে। হ্যাঁ বিজি বিজি করে একটা জিনিস দেখছি। ঠিক আছে, কেউ কি এটা ধরতে পারতেছেন মূলত এটা কি কি হতে পারে? আই থিঙ্ক বাংলাদেশ। বাংলাদেশ। এখন বাংলাদেশ তো। প্লিজ বাংলাদেশ। যারা অন্য বাড়তি কথা বলতেছেন তারা একটু মিউট করে নেন, আমরা শুধু কাজ সম্পর্কিত কথা বলবো। স্যার অনেক শব্দ হচ্ছে, অনেক নয়েজ আসতেছে, যারা মিউট হোস্ট করেনি তাদের জন্য। মিটিংটাকে মিউট করতে পারবেন, মানে হচ্ছে আদার্স যারা আছে। সবাইকে হ্যাঁ মিউট করে দেন, যখন যা দরকার হবে আনমিউট করে হচ্ছে কোশ্চেন করবে বা অ্যান্সার দিবে। হ্যাঁ, এর পরে আমি পরেই মিউট মিউট করে ফেলা উচিত। স্যার আমি সবারটা মিউট মিউট করে দেন করতেছি, ভালো হবে। কিন্তু দেখা যায় যে সবাই আবার হ্যাঁ, সবারটা মিউট করে দেন। হ্যালো। হ্যাঁ, এখন আমরা যেহেতু বুঝতেছি এটা বাংলাদেশ, ঠিক আছে, কেন বুঝতেছি? কারণ আমাদের প্রথমে বিটা বোঝা যাচ্ছে, মাঝখানে হয়তো এনটা বোঝা যাচ্ছে, লাস্টে ডি ই এস এস টা বোঝা যাচ্ছে। এখন আমরা যখন কোন একটা কাজ শুরু করব, ঠিক আছে, ওই কাজের শুরুতে আমাদের অনেকগুলো নাম কিন্তু আমরা মুখস্থ করে নেব। যে যে যেমন এই যে বললাম জন, উইলিয়াম, মেরি, এলিজাবেথ বা আদার্স কোনো নাম আমরা মুখস্থ করে নেব। ঠিক আছে, এখন দেখা যায় যে একজন রাইটার যখন লিখে, অত দেখা যায় যে তার হয়তো মাঝের একটা দুইটা অক্ষর না বুঝতে পারি আমরা, ঠিক আছে, বা প্রথম অক্ষরটা না বুঝতে পারি, আর তখন আমরা ওই মাথার মধ্যে যে নামগুলো আমাদেরকে ঘুরতেছে, ঠিক আছে, আমি কিন্তু যে নামগুলো দিব সেই নামগুলা ম্যাক্সিমাম সময় পাওয়া যায়, এর বাইরে হয়তো কিছু নাম পাওয়া যাইলেও যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময় ওই নামগুলো পাওয়া যায়। তো আমরা যখন কোনো কিছু এন্ট্রি করব, তখন দেখা যায় যে শুরুতে আমরা শুরুর একটা ওয়ার্ড বুঝতেছি, শেষে কিছু ওয়ার্ড বুঝতেছি, মাঝখানে আমরা কিছু বুঝতেছি না, যে 3-4টা অ্যালফাবেট কিছু বুঝতেছি না। তো দেখা যায় যে তখন আমাদেরকে মাথা থেকে ওই যে চিন্তা করতে হবে যে মূলত আসলে কি নাম হতে পারে, কি নাম হতে পারে। তখন আমরা ওই যে যেমন আমরা এখানে বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশ একটা শব্দ বা আমরা আমাদের দেশের নাম, ঠিক আছে, তখন আমরা সেজন্য প্রথমে বি বি দেখছি, লাস্টে দেশ দেখছি, ঠিক আছে, আমরা বলে কিছু দিতাম দেখতে বাংলাদেশ, ঠিক আছে। তো ওই সেম লজিকটা আপনারা কাজের ক্ষেত্রে ইউজ করবেন, যে সেম লজিকটা আপনারা কাজের ক্ষেত্রে ইউজ করবেন, যে আসলে যে মানে এখানে মূলত কি নামটা বোঝানো হয়েছে, এখানে আসলে কি বাংলাদেশ বোঝানো হয়েছে নাকি অন্য কোনো কিছু বোঝানো হয়েছে। সেজন্য আপনাদের মেইন কাজ হচ্ছে কিন্তু আপনাদেরকে যখন আমি নামের একটা শীট দিব, ওই শীট গুলারে মানে মুখস্থ করে নেওয়া। আর দেখা যায় যে যেগুলো মুখস্থ করতেছেন এবং কি যখন কাজ করবেন, কাজ করতে কিন্তু ওই নামগুলো আস্তে আস্তে দেখা যায় যে মনে মনে বলবেন, যে আমি যেমন একটা নাম লিখতেছি ফ্রান্সিসকো, ঠিক আছে, ফ্রান্সিসকো লিখতেছি, দেখা যায় যে ফ্রান্সিসকো লেখা, হ্যাঁ, FRANCISCO, ফ্রান্সিসকো লেখার সময় মানে টাইপ করার সময় আমরা মূলত ওই নামগুলোর কি করবো, মাথার মধ্যে নিয়ে নেব। না আমার কিছু দিয়ে না, এখন ঝামেলা করেন না। ঠিক আছে, সেজন্যই আমি মূলত এটারে এভাবে লিখছি, আপনারা আসলে বুঝতে পারছেন। কারণ
উদারি কথা যে বাংলাদেশই হতে পারে, এছাড়া যে এত বড় পরিবার এভাবে কোনো কিছু না লিখতে পারে। এখন আমরা নিচের দিকে দেখে দেখছেন আমাদের কিছু বড় হাতের অ্যালফাবেট আছে, কিছু ছোট হাতের অ্যালফাবেট আছে। এগুলো হচ্ছে যে মানে ওনাদের এগুলো কি দেখছেন কিভাবে লিখছে, এইগুলা কিভাবে লেখে, বিগুলা কিভাবে লিখছে। এগুলা সাধারণত ইংলিশ ইংলিশ কাজের ক্ষেত্রে আপনার এগুলা পেয়ে থাকবেন যে আগে স্যার মানুষ আপনার এভাবে। স্যার আপনার ওখান হ্যাঁ, থেকে কেমন যেন একটা শব্দ আসতেছে স্যার। ওয়েল্ডিং এর সাউন্ড এরকম মনে হচ্ছে। আমাদের নিচতলায় একটু কাজ করতেছে। জি, ওই এখন শব্দটাই বারে বারে আসছে। হ্যাঁ, শব্দ কিছুটা কমছে মনে হয়। আমি দরজাটা খোলা ছিল। আচ্ছা, হ্যাঁ, এখন এখন আমার কথা অনেকটাই কি কম। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝা যাচ্ছে। এখন একটু এখন এই যে স্যার মানে আগের মানুষ একটা কোশ্চেন কিন্তু ছিল স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে ছোট হাতের অ্যালফাবেটের মধ্যে কে এর পরেটা কি এল কি দুইটা নাকি একটা এখানে? না, এই দুটোই বি, মানে না বি না, দুই ধরনের কে হতে কে পারে। আই জে কে এরপর এল কি দুইটা নাকি ওকে, একটা? হ্যাঁ ও হ্যাঁ, দুইটাই। মানে এখানে এটাই বুঝাইলো যে এল এর মাঝখানে কখনো এই যে ফাঁকটা থাকতে পারে, হুম, কখনো নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি আমরা লিখে লিখতে হবে? কথা বুঝে নাই। যে চারটা স্ক্রিনশট নিয়ে রাখলেই হয় আই গেস। আমাদের ও বলতেছে যে মানে লিখে রাখলে হবে না। এই স্লাইডগুলো কি আমরা পাবো? হ্যাঁ, আমি এই তো চারটা বললাম কি যে আমাদের আমি লিখে নিতে ট্রেনিং হবে? ট্রেনিং এ যেটা করাবো, ঠিক আছে, ট্রেনিং শেষে আমি ফেসবুক গ্রুপে এটা আপলোড দিয়ে দেবো। প্রতিটা সেশন শেষেই কি আপনি ফাইলগুলো আবার আপলোড দিয়ে দিবেন? হ্যাঁ, আমি এটা কালকে এই বলছি যে লেখাগুলো আপনাদের ট্রেনিং এ আমি যেটা শিখাবো ওই সেম জিনিসটাই আমি গ্রুপে আপলোড দিয়ে দেবো। এই স্যার বোঝানোটা একটু ফাস্ট করলে ভালো হয়, স্লো লাগতেছে অনেকটা আস্তে। না, তো এখন দেখা যায় দেখছেন এগুলা কি বোঝা যাইতেছে যে কোনটা এ কোনটা বি কোনটা সি? জি স্যার, এগুলো তো বোঝাই যাচ্ছে। আর স্লাইডগুলো যখন দিয়ে দিবে, যখন নিজে দেখে নিবে, তখন স্যার এমনিতেই বোঝা যাবে স্যার। যেহেতু সেমই আমাদের সাথে, শুধু একটু অ্যালফাবেট গুলো ওরা কিছু কিছু আলাদা ভাবে লেখে, এইটুকুই শুধু জাস্ট। হ্যাঁ, ভাই যেমন এগুলা তো ইটালিক ফর্ম, নরমালি সবাই এগুলা বেসিক জানার কথা। হ্যাঁ, এগুলা হচ্ছে যে মানে সাধারণত ইংলিশ কাজের ক্ষেত্রে এগুলাই বেশি ইউজ করা হয়। ঠিক আছে, আপনাদেরকে আরো আমি কিছু দেখাইতেছি। এই যে দেখছেন এগুলো কিন্তু সেম, তবে সমস্যা হলো যেগুলো এই যে একসাথে লিখছে যে যখন আমরা একসাথে টানার উপরে লিখবো যে এটা কেমন হতে পারে, যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা যখন এক টানের উপর সাধারণত কি করে একটা মানে শব্দরে বা একটা ওয়ার্ডে, ঠিক আছে, এটা ওনারা দেখা যায় যে ম্যাক্সিমাম সময় একটা টানের উপর লেখে। ওনারা যখন আপনাদেরকে একটা জিনিস দেখায়, এখন দেখেন এটা মূলত আমি কি লিখছি, এন ও জে, ANOS এন এ ও এন জে। ও ANOJ এস। হ্যাঁ, এ এন এটা ও যে জে। হবে না, কারণ যদি যে হতো, ঠিক আছে, যে হলে কি হতো, এটা একটু নিচে আসতো, বুঝা গেছে? কারণ আমি দেখেন এটা কিন্তু পুরোটাই সমান, যে হলে কিন্তু যে এর মাত্রাটা নিচে আসতো, ঠিক আছে। এ এন ও ওয়াই। এখন
ভাই এটা কি এটা আমার এ নাম? এন এ এন ও এস। একটা জিনিস কি দেখেন, আমরা এটা কি এ, যখন সেম জিনিসটা এটা যখন এভাবে আসতেছে, এটা কি ও। সেজন্য আপনারা কাজের ক্ষেত্রে যে এই জিনিসটার ক্ষেত্রে আপনারা একটু ইয়ে হবেন, যে কনফিউজ হবেন যে এটা কি আসলে এ না ও। সবসময় খেয়াল রাখবেন যে এই জিনিসটা যে আমাদের এ এর মাত্রাটা সবসময় নিচে আসবে, ঠিক আছে? এ এর মাত্রাটা সবসময় নিচে আসবে, আর ও এর মাত্রাটা কখনোই নিচে আসবে না। ও এর মাত্রাটা কি হবে, উপর থেকে চলে যাবে। যখন এই যে যেমন ও এস, ও একটা জিনিস অলওয়েজ দেখবে যে আরেকটার সাথে উপর দিয়ে কানেক্ট হয়। হ্যাঁ, আর এই হবে যে সবসময় এই যে আরেকটার সাথে নিচ দিয়ে কানেক্ট হবে। দেখা যায় যে এভাবে লিখছে, অর্থাৎ মাত্রাটা কিন্তু একটু হলেও নিচে নামবে। বুঝে গেছে? হয়তো সেটাও দেখা যায় যে পুরো নামতে পারে, সেটা দেখা যায় যে এই যে হালকা একটু নামতে পারে, ঠিক আছে? তো যখন ও তখনই হবে যখন দেখা যায় যে এই যে যেমন এই যে এটা কিন্তু ও, ঠিক আছে? আবারও এটা আবার অনেকটা এর মতো লাগে, ওর মতো লাগে। এখন একটা জিনিস হলো যে আমাদের ওই যে আমি বললাম যে আমাদের অনেকগুলা নাম আমরা মুখস্থ করে নিব কাজের শুরুতে। যখন আমরা কাজের শুরুতে নামগুলো মুখস্থ করবো, ঠিক আছে, তখন দেখা যায় যে ওই এ ও বা ই সি, যেমন একটা জিনিস হলো যে ই, ঠিক আছে, আর একটা হলো যে সি। বুঝা গেছে যে ই আর সি এর মধ্যে পার্থক্য হলো যে ই এর মাথাটা একটু গোল বেশি থাকে, সি এর মাথা গোল থাক নাই বললে চলে, আবার মাঝে মাঝে একটু ছোট্ট করে একটা গোল দেয়, ঠিক আছে? আমরা মূলত এই যে এই কম্পেয়ার গুলো বুঝবো যে তখনই যখন একটা জিনিস কি একটা মানুষের যখন নাম দেওয়া হয়, ঠিক আছে? আপনারা তো জানেন যখন একটা মানুষের নাম দেওয়া হয় ওই নামটা উচ্চারণ করার মতো, তাই না? কথা কি বোঝা যায়? জি জি, জি, মিনিংফুল বোঝা হয় যায়। অলওয়েজ। বোঝা হ্যাঁ যায়। হ্যাঁ, হ্যাঁ, বোঝা যায় বোঝা যায়। একটা মানুষের যখন নাম দেওয়া হয় ওই নামটা আসলে কিন্তু উচ্চারণ করার মতো। যে কারণ একটা জিনিস হলো যে ই, এই যে আমরা লিখতে একটু ই এস বি এল টি, যেমন এরকম করে তো কারোর নাম হতে পারে না, কারণ আপনি এখানে কি বুঝতেছেন? ইএসবিএলটি এটা কোনো নাম সাধারণত, যেমন একটা এগুলা ধরেন থাকে, এগুলা থাকে নরমালি কোনো এলাবোরেশন করা থাকলে সেটার অ্যাব্রিভিয়েশন করা থাকে। যেমন এই নামটা কি ইসাবেলা, এলি এলিজাবেথ এলিসাবেথ এলিজাবেথ, এলিজাবেথ এলিজাবেথ। এলিজাবেথ। হ্যাঁ, এখন এই দেখেন এলিজাবেথ নামটা সাধারণত এস দিয়েও হয়, জেড দিয়েও হয়। অনেকে কি করে এস দিয়ে লেখে, অনেকে জেড দিয়ে লেখে। এখন আমরা এটা এস না জেড? এটা এস। এস। এটা এস, তাই না? এটা যে এলিজাবেথ। এটা হলো যে এস, তাহলে আমরা এটা বুঝতেছি যে এটা এস। এখন দেখা যায় যে আমরা যদি এই যে এলিজাবেথ লিখি, যদি জেড দিয়ে লিখি, ও যে এই যে ঠিক আছে, তাহলে এটা কি? জেড এটা জেড। জেড তো, এটা জেড। 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 হ্যাঁ, এখন এখন এস আর জেড এস। এর মধ্যে আমি পার্থক্যটা কি এস। করবো? নিচে একটা দাগ আছে শুধু, এটাই পার্থক্য। ওইটা একটা স্কোয়ার শেপ। এখন এস আর জেড এর মধ্যে পার্থক্য হলো, যেমন এস এর মাথা সবসময় কি আসবে, ভিতরের দিকে আসবে, তাই না? ভিতরের থেকে আইসা কি করবে, উপর দিকে যাবে।
আর জেড এর মাথা আসলে কি হবে, ভিতরে আসলে মানে ওটা ওই যে মাথাটা ঘুরবে না, তাই না? হুম এই যে জি পার্থক্য, জি এই যে আমাদেরকে মূলত একটা ওয়ার্ড বা একটা নাম বোঝার জন্য এই পার্থক্যটাই আমাদেরকে ধরতে হবে। আমরা জানি যে জেড এভাবে হয় বা জেড এভাবে হয়, ঠিক আছে? কখনো জেড এভাবে হবে না, বুঝা গেছে? মানে এভাবে মাঝে মাঝে লিখতে পারে কারণ এখানে একটা গোল হতে পারে, কিন্তু জেড তো এইভাবে হবে না, তাই না? বুঝা গেছে? জি জি বোঝা গেছে। এখন আরেকটা পার্থক্য দেখে, যেমন এটা কি এল, আর এখানে ধরেন হালকা একটু দাগ পড়ছে, তার মানে এটা টি। টি এখন হ্যাঁ, এল আর টি এর মধ্যে পার্থক্য এই যে আমাদেরকে কিন্তু এই জায়গায় বোঝায় যে টি এর সাথে একটা দাগ থাকতে পারে, এল এ কখনো দাগ থাকবে না। আবার টি কখনো এভাবে লেখে, মানে দাগটা হয়তো দেখা যায় যে এই জায়গায় না পড়ে এই জায়গায় পড়ছে ওনারা যখন লেখে, ঠিক আছে? দাগটা কি করে, হয়তো দেখা যায় যে অনেক সময় টি এর মধ্যে পড়ে না, তাই আমাদের টি বুঝতে হলে সবসময় টি এর হয়তো অনেক সময় আগে একটা দাগ থাকে, অনেক সময় পিছনে একটা দাগ থাকে, ঠিক আছে? অনেক সময় এখানে দাগটা তেমন একটা থাকে না, বুঝতে পারছি? তাই আমাদেরকে এল আর টি এর মধ্যে যখন পার্থক্য, আপনারা যখন কনফিউশন মনে করবেন, ঠিক আছে, তখন ওই যে জিনিসটা খেয়াল করবেন যে আসলে কোনো দাগ টি এর আগে পরে আছে কিনা, যে টি এর মধ্যে দাগ নাই কিন্তু আগে পরে তো থাকতে পারে, ঠিক আছে? যখন স্যার এল লিখতেছে আর যখন টি লিখতেছে, দেখুন এখানে সে এখানে দাগ দিয়েছে, দাগটা এখানে পড়ে গেছে বা দাগটা স্যার এখানে পড়ছে। স্যার হ্যাঁ, আমার কিছু কথা বলবো স্যার। হ্যালো কি বলেন? স্যার, আমরা ইংলিশে যেভাবে লিখি সাধারণত, হ্যাঁ আমরা লিখলাম ইংলিশটা, তার পাশাপাশি যে স্প্যানিশ ভাষায় যে এটা আর কিভাবে হয়, বা ফার্স্টে এটা আমরা বুঝলাম তো ইংলিশে চিনি, কিন্তু স্প্যানিশ ভাষায় এটা কি রকম হতে পারে, বা বিটা কি রকম হতে পারে, সিটা কি রকম হতে পারে, মানে এটার কম্পেয়ারটা বুঝতে পারলে আমরা এটা করতে পারবো। আপনারা জাস্ট একটু দেখান যে সিটা এরা এভাবে লেখে, আমরা তো ইংলিশে আমি সিটা কিন্তু জানি। আমি কিন্তু এখনো স্প্যানিশে আসি নাই, আমি বললাম যে আমরা আগে চিনার ইংলিশটা উপায়, করব, চিনার উপায়, ঠিক আচ্ছা আছে? সরি। আচ্ছা স্প্যানিশ যখন করব তখন আপনাদেরকে স্প্যানিশের অ্যালফাবেট গুলা কিভাবে লেখে সেটাও দেখানো হবে। সরি স্যার, ওকে ওকে ঠিক আছে। এখন এল আর টি এর মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি স্যার। জি বোঝা গেছে। জি জি আবার আমাদের একটা আছে যে এল, ঠিক আছে? আবার আরেকটা আছে যে বি। এই এল, এটা বি। আমি এটা এল কেন বলতেছি আর এটা কেন বি বলতেছি আপনারা কি জানেন? মাথাটা ভিতরে ঢুকে গেছে এর জন্য। হ্যাঁ, আমরা যখন এই যে মাথাটা ভিতরে ঢুকছে বিধায় আমরা কিন্তু বলতেছি যে এটা কি। আর যেমন এলের মাথা কখনো মানে একদম ভিতরের দিকে ঢুকে না, ঠিক আছে? যেমন পি এর মাথা কি হবে, একটু ভিতরে ঢুকবে। তো আমরা দেখা যাচ্ছে এল আর পি এর মধ্যে পার্থক্যটা আমাদেরকে ধরতে হবে। আর দেখা যায় যে এটা হচ্ছে যে এল, আর যখন এই মাথাটা এভাবে লেগে যায়, তার মানে এটা বি, ঠিক আছে? কারণ এল এর পরে যখন ধরেন না একটা এ লিখছে, ঠিক আছে, চলে গেছে এল এ, যখন এল এর পরে এইভাবে আসি এভাবে লিখছে এ, তার মানে এটা কি? বি এ। বি এ হ্যাঁ, তার মানে এটা অবশ্যই বি এ, ঠিক আছে? আর কোন ওয়ার্ড আছে যে আরেকটা হলো যে আই, যেমন আমরা ছোট হাতের আই, ঠিক আছে, আর ছোট হাতের জে,
সবসময় যে এর মাথা সবসময় কি হবে, অনেক সময় দেখবেন যে আপনারা এই যে এটারে আই ধরতেছেন, ঠিক আছে, আবার অনেক সময় এটারে যেটারে কি হচ্ছে এভাবে লিখে দিতেছে। হয় জি এর মাথা হালকা একটু ঘুরানো থাকে, অনেক সময় দেখা যায় যে সোজা থাকে, ঠিক আছে। বুঝা গেছে? যেমন এটারে একটু বড় করে লিখছে এটা যে, আর এটারে একটু ছোট করে লিখছে এটা আই। বুঝা গেছে? যে সবসময় একটু বড় হবে আয়ের তুলনায়, কারণ আই তো সবসময় ছোট ছোট হাতে যখন লেখে ছোট হাতের থাকে। আর একটা জিনিস হলো যে যখন বড় হাতের লেখে, এখন বড় হাতের আই আর যে প্রাইস সিমিলার না, যখন ওই যে আমরা একটু ইয়া করে লিখি, এই যে এইভাবে লিখি, হ্যাঁ, যেমন আইও সিমিলার জেও সিমিলার। এখন আমরা বুঝতে হবে যে আসলে মূলত আই এর জে এর মধ্যে পার্থক্য কি। এখন ওনারা যখন বড় হাতের আই জে লেখে, ঠিক আছে, যেমন এটা ধরেন আই লিখছে, যখন যেটা লেখে না যেটার একটু বড় করে রেখে নিচের দিকে নিয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারে? জি বোঝা জি যাচ্ছে। স্যার। হ্যাঁ, এই যে ওনারা কিন্তু পার্থক্য ওই জায়গায় করে, যখন আই এবং কি যে যখন বড় হাতের লেখে বা এইভাবে লেখে, ঠিক আছে, তখন দোনোটা দেখতে কিন্তু সেম, দুইটাই, বুঝছেন, দুইটাই কিন্তু দেখতে সেম। আর আমরা কি এন্টিগুলা কি স্প্যানিশ ইংলিশে এন্টিটা কি ইংলিশে করা হবে নাকি? আমরা স্প্যানিশে ইংলিশে লিখবো, আর ইংলিশ তো ইংলিশে লিখবো। না না, এই স্প্যানিশটা যখন দেওয়া থাকবে তখন কি আমরা কি এন্টিটা কি ইংলিশে করতে হবে নাকি নাকি স্প্যানিশ হ্যাঁ, করতে? আমি তো বললাম ওনাদের লেখাটা ইংলিশে থাকে, ঠিক আছে, আচ্ছা, জি, তো কিন্তু ভাষাটা থাকে স্প্যানিশ, ওই যে আমরা যেরকম বাংলিশটা লিখি আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওনারা ওই ওনাদের স্পেনের ভাষাটাই ওনারা কি করে ইংলিশে লেখে, ওই আমাদেরকে আচ্ছা, সেজন্যই ওনাদের যে ইংলিশের যে লেখার ধরনটা, হ্যাঁ জি স্যার, ঠিক আছে, ওটা হ্যাঁ, শিখবো। আচ্ছা, আমি আজকে এবং কালকে 2 দিনে কিন্তু ইংলিশ করাবো, ঠিক আছে, তারপর পরশু হ্যাঁ, দিন থেকে আমরা চলে যাবো স্পেনিশে। ঠিক আছে, বুঝা গেছে? যেমন আমি আপনাদেরকে এখন এই যে অ্যালফাবেট সম্পর্কে ধারণা দিব, কিছু নাম সম্পর্কে ধারণা দিব, আর বিকালে কি করব, হয়তো কিছু ইমেজ দেখাবো আপনাদেরকে, যে ওনারা আমরা তো অনেক স্প্যানিশ প্রজেক্ট করি, জি, ঠিক আছে, এই সরি ইংলিশ প্রজেক্ট করি, ঠিক আছে, ইংলিশ প্রজেক্টের যে ইয়েগুলো আছে, ইমেজ গুলো আছে আমাদের কাছে, ওইখান থেকে আমি কিছু কিছু ইমেজ নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা মূলত এই ধরনের ইংলিশ কাজ করে থাকি, ঠিক আছে। জি, বা কালকেও হয়তো দেখা যায় যে আরো কিছু ইমেজ নিয়ে ওই ইমেজ সম্পর্কে একটা ধারণা দিব, যে আসলে একটা জিনিস হচ্ছে যে আমি কিন্তু এখন থিওরি বুঝাইতেছি যে এটা এমন হতে পারে, ওটা এমন হতে পারে, যখন আপনি সরাসরি ইমেজে দেখবেন যে আসলে এটা এমন আর ওটা এমন, ঠিক আছে, তখন যে দেখা যায় যে একটা কম্পেয়ার করতে পারবেন, জি স্যার, ঠিক আছে। এখন বুঝে গেছে আইয়ার যে, জি, জি, আর একটা জিনিস হলো যে আমরা যদি এম লিখি, ঠিক আছে, এটা এম, আরেকটা হলো যে এটা এম, তার মানে কি এম এর মাত্রা সবসময় এই যে একটা, দুইটা, এই তিনটে হবে, তাই না, জি স্যার, আর এন এর মাত্রা হবে যে এই দুইটা। তাই আমাদেরকে নিচের দিকে খেয়াল করতে হবে যে আসলে কোনটা এম কোনটা এন। অনেক সময় দেখা যায় যে ওনারা এম এন লিখছে, ঠিক আছে, এখন এটা আসলে বোঝা যাচ্ছে না এটা কি ডাবল এম না ডাবল এম, তাহলে আমরা মাত্রা গুনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না, তার মানে কি এটা এম এন, যদি আরেকটা দিত তার মানে কি হইতো ডাবল এম হয়ে যেত, তাই না। জি স্যার, ওটা তো এম এন বোঝাচ্ছে। ইংরেজি। হ্যাঁ, এই যে যেমন যেমন এন এর ক্ষেত্রে ধরেন এই যে যখন এন লিখতেছি, ঠিক আছে, এটা হয়তো একটু উপরের দিকে যাইতেও পারে, কারণ ওই যে হুম, এটা আবার ওই যে ধরেন না একটা ওয়ার্ড লিখলো যে আহ,
এই যে বা ধরেন এখানে একটা ফোঁটা দিয়ে দিলে, তার মানে বোঝা যাচ্ছে এটা তিনটা মাত্রা আছে, কিন্তু আসলে এটা কিন্তু এম না। কারণ এই যে লেখার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যদি এম হতো তাহলে কিন্তু আমরা সরাসরি লিখতাম, তাহলে আর এখানে একটু এসে আবার উপরের দিকে যেত না, তাই না? আর আবার কিন্তু ডব্লিউ ডব্লিউ এর কি করে অনেক সময় এইভাবে লেখে যে ওই যে দুইটা মাত্রা। তো এখন ওই যে বুঝতে হবে যে আমাদের আসলে মাত্রা দিকে খেয়াল করতে হবে, এম এম ডাব্লিউ এই জিনিসগুলা কিভাবে লিখতেছে, ঠিক আছে? বোঝা গেছে? এম এন এবিসিডি হবে। এম এখন এম আর আমরা এম যে একখানে টুকরো থাকে। আমরা কিন্তু ধরতে ধরতে হবে যে আমরা এখন আবার স্কুলে ভর্তি হয়েছে, বুঝে গেছে? যে আমাদেরকে এবিসিডি থেকে শেখানো হবে যে এ কিভাবে লেখে, বি কিভাবে লেখে, সি কিভাবে লেখে। মনে হচ্ছে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি। হ্যাঁ, আমি সেটাই বললাম যে আমাদেরকে এখন ভাবতে হবে যে আমরা এখন আবার স্কুলে ভর্তি হয়েছি। তোরা আবার স্কুলে ভর্তি হইতেছে। নতুন ঠিক আছে? এবিসি এই যে আরেকটা লেখার ধরন, এটাও ইতালি, ঠিক আছে? এই যে দেখেন এগুলা বড় হাতের, যেমন বি সি ডি এফ জি এস আই জে কে এল, ঠিক আছে? আবার যখন ওই যে একসাথে লিখতেছে, আবার যখন এই আলাদা ভাবে লিখতেছে, এই যে এই জিনিসগুলা মূলত ওনাদের, যেমন এটার মধ্যে দেখাচ্ছে যে আমাদের যখন বাড়তি কোনো মাত্রা থাকে, ঠিক আছে? যেমন এই যে বাড়তি মাত্রা, সবগুলো কিন্তু মাত্রা প্রায় একইভাবে শুরু হয়, ছোট হাতের যেগুলো, বুঝা গেছে? যেমন বাড়তি মাত্রা থাকলে আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা আসলে কি? আর একটা জিনিস, এই যে যেমন এই ওয়ার্ডটা কাজের ক্ষেত্রে গেলে আপনারা অনেকেই ভুল করবেন। অনেকে ভাববেন এটা টু, অনেকে ভাববেন যেটা বড় হাতের এল, ঠিক আছে? এটা মূলত কি কেউ বলতে পারবেন এটা মূলত কি? ওটা হচ্ছে কিউ। হ্যাঁ, এটা মূলত হচ্ছে যে কিউ। সেজন্য এই এই ওয়ার্ডটার একটু মাথায় রেখে নেব। ওনারা কি করে, ওই যে একটা জিনিস আমি আপনাদের দেখাই, যেমন 5,000 টাকা পড়ে এটা কি না, ফোন এ, দিছিল না, মেসেজ তাই না? করছিল নাম্বার দিলে 5,000 টাকা হ্যাঁ, পাঠাইবো। আমি কইছি আমার রকেটে পাঠায় দেন, এটা খরচ কি? এটাও সমস্যা নাই, 1010 এ। টাকা খরচ। এখন ধরো 50 একটার টাকা মধ্যে খরচ হইলো, পার্থক্য হচ্ছে যে সুন্দর এটা করে একটু পাঠাই ছোট দিছে। করে লিখছে, এটা একটু বড় বড় করে লিখছে, ঠিক আছে? তার মানে ওনারা কিন্তু এটাই মিনিং করাইতেছে যে এটা ছোট হাতের, হ্যাঁ, এটা বড় হাতের। বুঝা গেছে? ব্যাংকে পাঠাইলে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভুলে গেছি, কার্ড নাই তো এখন। আমরা যেরকম ওই যে ধরেন ও ও এর ক্ষেত্রে পাই যে, যেমন সি এর ক্ষেত্রে পাই যে একটা ছোট করে লেখে, একটা বড় করে লেখে। যেমন আমরা সাধারণত ছোট হাতের ওয়াই কে এইভাবে লিখে, আর বড় হাতের ওয়াই কে কিভাবে লিখি? এভাবে লিখি, তাই না? ওনারা কি করে, যখন ছোট হাতের ওয়াই থাকে, যখন ওয়াই এর মাত্রাটা নিচের দিকে থাকে, যখন বড় হাতের ওয়াই থাকে, ঠিক আছে, ওয়াই এর মাত্রাটা উপরের দিকে থাকে, কিন্তু দেখতে কোনটা কি সেম, একই যেটা রকম। আমরা এর ক্ষেত্রে পাইছি। হ্যাঁ, যেমন এটা কি, ইউআই এটা কিন্তু হলো যে জেড, ঠিক আছে? এটা জেড, আপনি দেখবেন যে জেড এরকম করে থাকে। যেমন এটা হলো যে ওয়াই, আর যেমন এটা জেড।
এটা হলো যে টি, পার্থক্য দেখছেন? এটার মধ্যে কিন্তু এই যে একটা ঢেউ দিচ্ছে, আর ওয়াই এর মধ্যে এই যে সিম্পলি ধরেন না ওয়াই, আর টি এর মাত্রাটা সবসময় সোজা থাকবে। টি এর মাত্রাটা ধরেন না হয়তো হালকা একটু মানে ওনারা লেখার সময় হালকা একটু এই যে বাঁকা হয়ে গেছে, এটাও কিন্তু এটা তো T। ক্যাপিটাল ওয়াই আর টি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ক্যাপিটাল গুলো দেখাইতেছি, ক্যাপিটাল এবং কি ছোট হাতে যে কিভাবে হতে পারে, ঠিক আছে? ওই যে বললাম, যখন ছোট হাতে টি লিখতেছে ধরেন না একটা তো টান দিল, ঠিক আছে, এখান দিয়ে একটা দিল, তার মানে এটা কি বুঝতেছি আমরা? এটা স্মল অবশ্যই লেটার আমরা টি টি। বুঝতেছি। হ্যাঁ, এই যে এটাই আর কি। এখন যখন এইভাবে একটা টান দিল, ঠিক আছে, এটাও কিন্তু টি। যখন এই যে মাথাটা এইভাবে ঘুরছে, তখন যে আমরা এটার মিনিং করতেছি যে এটা তো আসলে ওয়াই, ঠিক আছে? আবার যখন একটা ঢেউ দিল, এটা আবার কি জেড। জেড। আবার জেড আবার এই যে কিরকম এরকম করে একটা লেখা আছে, এটাও কিন্তু বড় হাতের জেড, ঠিক আছে? জি। ভিটা একটু যেমন দেখাবেন কি স্মল লেটারের কোনো ভি, পার্থক্য আছে কিনা? ভি ভি, হ্যাঁ, আচ্ছা, ভ্যাকসিনের ভি। যেমন এটা, হ্যাঁ, এটা আমরা হচ্ছে যে কি, আমরা জানি যে টু, কিন্তু এটা আবার যখন একটা ওয়ার্ডের মাঝখানে লেখে তখন এটা হয়ে যায় কিউ। আবার কিউটা দেখা যায় যে যে একটু ছোট করে লিখলে এটা ছোট হাতের কিউ, একটু বড় করে লিখলে বড় হাতের কিউ। আর তবে ছোট হাতের ক্ষেত্রে, ইংলিশ। ছোট হাতের ক্ষেত্রে, ঠিক আছে, এখন ছোট হাতের ক্ষেত্রে সাধারণত ওনারা এইভাবে একটা টান দিয়ে দেয়। এবারে আমি এটার মধ্যে একটু পার্থক্য বোঝাই, যেমন এটা আর এটা, দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? যেমন কি দুইটা কি হতে ওই পারে? নিচের দিকে একটা টান আছে। যেমন ধরেন এটা সোজা আছে, তার মানে এটা হচ্ছে কিউ, বা কিউ এটা কিউ হালকা আর জি। একটু, হ্যাঁ। এখন আমরা একটা জিনিস কি, যে এখানে আমরা যেটা দেখতেছি সেটার মধ্যে যেমন জি এর মধ্যে কিন্তু অনেক ধরনের তফাৎ আছে। এটা কি, জেড। এটা কিন্তু জি, এটা কিন্তু ওয়াই না। ওয়াই আমরা তখনই বলি, ওয়াই আমরা তখনই বলি যখন এই যে এখানে যে প্যাচটা থাকে না, বুঝা গেছে? ওয়াই কিন্তু আমরা তখনই বলি যখন এই প্যাচটা থাকে না, যখন এরকম একটা প্যাচ দেয়া দেয় তখন কিন্তু এটা জি হয়ে যায়। এটা কি বড় হাতের জি নাকি? হ্যাঁ, বড় হাতের জি, আচ্ছা, ঠিক আছে? তাহলে পার্থক্য বোঝা যায়। এটা হলো যে জি, এটা হলো যে ওয়াই, আর এটা হলো যে টি, আর এটা জেড। জেড। দেখছেন একটার সাথে একটা সিমিলার না, কিন্তু টি, টি এর মাথাটা কিন্তু আবার এরকম থাকতেও পারে, এরকম থাকে কিন্তু। যখন আপনি যখন ধরেন না একটা জিনিস লেখেন, একটা থমাস একটা নাম আছে না, এই যে কার্সিভের টি তো এরকমই থাকবে, নিচে একটু ঘোরানো থাকবে। নামটা কি, থমাস। থমাস। থমাস, হ্যাঁ, টি এইচ ও এম এ এস, থমাস, ঠিক আমরা আছে? যদি পুরা একটা ওয়ার্ড পুরাটা দেখতে পারি তাহলে আমরা বুঝে নিতে পারবো। হ্যাঁ, আমি তো এই যে বললাম না যে বিকালে আপনাদেরকে মূলত আমি ইমেজ গুলা দেখাবো, যে ওইখানে যে নামগুলা লেখে, তাই না? আমি এখন একটু থিওরি ধারণা দিতেছি। আপনারা এই যে মাঝখান দিতে 3 ঘন্টা সময়, তখন ওই যে খাওয়া দাওয়া গোসল করার পরে দেখবেন অন্তত পক্ষে 1 ঘন্টা বের করবেন, যে আমি মূলত এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একটু দেখে নেওয়া। কারণ আমি কিন্তু ট্রেনিং শেষ হলে আপনাদেরকে এই যে ফাইলগুলো পোস্ট করে দেবো, ঠিক আছে? এটা তো অনেকটা আরবির মতো। এখন সেজন্য আমাদেরকে মূলত এগুলো শিখতে হবে।
কিন্তু যেগুলো ইরেজ করে দিচ্ছেন এই যে লেখার সাথে সাথে, সেগুলো তো আর পাবো না। আমাদের নোট করে রাখা উচিত আই গেস। এগুলো আসলে মূলত এই যে এখানে অনেক ধরনের লেখা আছে, ঠিক আছে? যে যেমন ছোট হাতের A কেমন হতে পারে, বি কেমন হতে পারে, সি কেমন হতে আপনি পারে। চাইলে ওটা কি লেখাগুলো স্ক্রিনশটে ভিডিও পাওয়া করে যাবে নিতে নাকি? পারেন। এটা কি স্ক্রিনশটে পাওয়া যাবে স্যার? কোনটা এগুলা? একটা স্ক্রিনশট দিয়ে নিলেই তো হয়। স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ডার বা গ্রুপের ভিডিও করে নিতে মধ্যে পারেন। হয়। গ্রুপে শেয়ার করে আমি কিন্তু এই যে যে জিনিসগুলো মানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। এগুলো তো স্লাইডেই আছে, স্ক্রিনশট নেওয়ার কি দরকার? যেগুলো ওকে, হাতে এইগুলো লিখছে না, ওগুলো। আমার মনে হয় এগুলো আসলে আমাদের ওই মানে এফবি গ্রুপে দিয়ে দিলে ভালো হতো, যদি যার যখন সমস্যা হলো এখান থেকে সে দেখে নিতে পারতো। আপনারা ফুল আমি তো টিউটোরিয়াল দিয়ে গুলো দিব, ভিডিও আপনাদের আকারে পেয়ে ট্রেনিং যাবেন, শেষ ডোন্ট হলে ওয়ারি। যে দিয়ে দেব। ভিডিও জি, আকারে থ্যাংক আপনারা ইউ, ফুল টিউটোরিয়ালটা পেয়ে যাবেন, ফুল ক্লাসটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে দেখেন ছোট হাতের ABCD কত কত করে লিখতে পারেন। আপনারা যারা এই ক্লাসটা ভিডিও আকারে পেতে চান তারা একটু যোগাযোগ করেন, আমি ইউটিউবে আপলোড করে দেবো। এটা আমি রেকর্ডিং করতেছি, স্যার তো অনুমতি দিয়েছে। আমরা ইউ আর বি এর মধ্যে একটু পার্থক্য দেখি। হ্যাঁ, আচ্ছা, ইউটিউবে কোন কোন চ্যানেলে পাবো, একটু লিংকটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আমরা এখন একটু বাড়তি কথা না বলি, জি পরে দিয়ে দেওয়া হবে, এখন আমরা ক্লাস করি প্লিজ। ঠিক আছে? একটা হলো যে এটা ইউ, যখন মাত্রাটা যখন একটু এই যে এরকম হইতেছে তার মানে এটা ভি। যখন যেমন একটা একটা শব্দ লিখি, ইউনিভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সিটি, তার মানে আমরা বুঝতেছি যেমন এটা ইউ, কারণ এটার মাত্রাটা এইভাবে গোল হয়ে আসছে। যেমন এটা বি, এটা একটু কোনা কোনা হয়ে আসছে। এটা এন, কারণ এটার এই যে দুইটা মাত্রা আছে। এটা এখানে উপরটা কোট আছে। এটা ই, কারণ এই যে একটু গোল করে আসছে, তাই না? আর এটা আর, আর এর মাত্রা কি হয়েছে? আর সাধারণত কি হয়, এভাবে আর হয়, ঠিক আছে? এভাবে আর হয়, বা এভাবেও আর হয়, তাই না? আবার অনেক সময় দেখা যায় যে মানে অর্থাৎ দুইটা দুইটা মাথায় বাঁকা থাকতে পারে, এটাও কিন্তু আর, ঠিক আছে? যেমন এই যে টি এর, আমি বললাম যে মাত্রাটা সবসময় এখানে নাও থাকতে পারে, টি এর মাত্রা এখানে থাকতে পারে। এই যে টি এর মাত্রা কি হতে পারে, ওনারা এখানে দিতে পারে বা এখান দিয়ে একটা টান দিতে পারে এভাবে, ঠিক আছে? তারাও লাভবান, আমরাও লাভবান, কাজ করো টাকা পাও, কাজ করো। আচ্ছা আমি এখানে 82 জন পার্টিসিপেট দেখতেছি, ঠিক আছে? আমাদের কমেন্ট করছে কয়জন? কমেন্ট আসছে 70টা। হ্যাঁ, তার মানে এখনো 12 জন কমেন্ট করেন নাই। আমি কিন্তু কোনো কমেন্ট করি নাই, কমেন্ট এটা আমি দেখি। কমেন্ট করেন নাই এখনো, তারা একটু কমেন্ট করেন না।
কারণ এই অ্যাটেন্ডেন্সটা আমাকে কিন্তু শীটটা অফিসে দিতে হবে। স্যার আপনি ওটা কি গ্রুপে হাজির আমাদের অ্যাটেন্ডেন্স শিট অ্যাটেন্ডেন্স শিটটা আমি আজকে যে আপনাদের কমেন্ট গুলো দেখে দেখে কিন্তু আমি সেজন্য ফুল নামটা দিতে বলছি। আমি একটা অ্যাটেন্ডেন্স শিট আমরা তো এটা আবার অফিসে দিতে হবে। স্যার আমি যেটা গ্রুপে তো আমরা লিখে আমরা দিলাম আমরা তো কমেন্টসে লিখে দিই হাজিরা হ্যাঁ হ্যাঁ এই কমেন্টে আপনাদের অ্যাটেন্ডেন্স। ঠিক আছে। আমি একটু সময় নিতেছি 2 মিনিট এই করতেছি যত কনভারসেশন আছে। ঠিক আছে। আমাদেরটাকে এসকেপে দিয়ে নেবেন হ্যাঁ কয়েকদিন পর থেকে আমাদেরটাকে এসকেপে দিয়ে নেবেন। না হ্যালো স্যার, স্কাইপিতে 50 জনের বেশি একসাথে কলে থাকা যায় না। হ্যাঁ বুঝছেন, তাই আমরা সাধারণত জমে আসছে। আমরা এই যে আরেকটা জিনিস পার্থক্য বস দেখি, একটু ফাস্ট ফাস্ট করলে ভালো হতো, স্লো হয়ে যাচ্ছে। এটা মূলত কি ইমেল, এটা হচ্ছে যে এন ইউ, এই যে এন তারপর যে ইউ, ঠিক আছে। জি জি। আমরা তাহলে দেখেন, আমরা মোটামুটি অনেক ধরনের লেখাই দেখছি, তাই না? তাহলে আমাদের কি মানে অ্যালফাবেটিকে মানে বুঝতে কি সমস্যা হবে? আপনারা আজকে একটা কাজ করবেন যে আমি যখন এটা ফাইলটা আপলোড করে দেব, আপনারা বসে বসে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমার কিন্তু যদি মানে মনে হয়, আমি কিন্তু এই যে আপনাদের প্র্যাকটিসের একটা ইমেজ আমি বলবো যে গ্রুপে কমেন্ট করে দেন, ঠিক আছে, বা স্কাইপে দিয়ে দেন। তো আমি চেষ্টা করবো যে সবাই একটু এ বি সি ডি, যে ধরেন আমি যে কত ধরনের দেখাইলাম, বা এখানে কিন্তু অনেক ধরনের এবিসিডি দেওয়া আছে, ঠিক আছে। এখন এগুলো একটু প্র্যাকটিস করবেন যে আসলে এ কিভাবে লেখে, বি কিভাবে লেখে, সি কিভাবে লেখে, ঠিক আছে। প্র্যাকটিস করে আমাকে দিয়ে দিবেন স্কাইপের মধ্যে, সবাই প্র্যাকটিস করে কমেন্ট করবেন। তাহলে তাহলে দেখা যায় যে একজন দিলে আরেকজন বলবে যে না আমি একটু প্র্যাকটিস করি, ঠিক আছে। তাই চেষ্টা করবেন যে সবাই একটু স্কাইপে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, যে 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 করতেছেন একটা ইমেজ পিকচার তুলে দিয়ে দেবেন। এখন আমরা তাহলে অ্যালফাবেট গুলো একটু রাখি, হ্যাঁ। আমরা তুলে যাই যে গিভেন নেম, সাধারণত ওনাদের কি কি গিভেন নেম আমরা পাই, ইংলিশ গিভেন নেম যেগুলো দেখছেন, অনেক ধরনের গিভেন নেম আছে। এগুলা অ্যাসেন্ডিং করা আছে এ বি সি ডি আকারে, যেমন এরন, এবি, আবিগাল, যে আব্রাহাম। আমি তো বললাম যারা আপনারা ইংলিশ মুভি দেখেন অনেকে এই নামগুলোর সাথে পরিচিত, তাই না? দেখেন তো
জি 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 Most of them are familiar to us. এখন কথা হলো যে আমরা মূলত সবসময় যে এরকম সেম নাম পাবো, ঠিক আছে, তা কিন্তু না। দেখা যায় যে যেমন এই জিনিসটা খেয়াল করেন, তিনটার নামের উচ্চারণ কিন্তু প্রায় সেম। জেসে, জেসে, জেসি, ঠিক আছে, তিনটার নামের উচ্চারণ কিন্তু প্রায় সেম। এখানকার মধ্যে পার্থক্য হতে পারে যে বানান, ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন যে এই নামগুলো দেওয়া আছে, এগুলো শর্ট লেখা থাকতে পারে, শর্ট নেম। যেমন একদম নিচের দিকে খেয়াল করেন, যেমন BEN বা BENJ। BENJ সাধারণত এই যে এই নামটা শর্ট, এটা কি বেঞ্জামিন, ঠিক আছে, এই নামটা শর্ট। তারপর যে ক্রিস্টা মূলত এই যে ক্রিস্টোফার বা ক্রিস্টিয়ান, এই দুইটা নাম আমার যতটুকু মনে হইতেছে এই দুইটা নামের শর্ট, ঠিক আছে। তারপর যে আছে যে ক্রিস, সাধারণত কি হয়, এই যে বললাম যে নামগুলো আপনারা করবেন, এটার পাশাপাশি আপনারা একটু এই যে নিচে যে কিছু শর্ট নাম দেওয়া আছে যে এই ধরনের হবে, সাধারণত এই শর্ট নেম গুলোই বেশি পাওয়া যায়। আর চেষ্টা করবেন যে আপনারা নামগুলো করার পরে একটু চিন্তা করে নেবেন যে আসলে এটা যদি শর্ট থাকে কেমন শর্ট হতে পারে, ঠিক আছে। আর আমাদের কিন্তু এন্ট্রি করার ক্ষেত্রে আবার আমরা যদি বুঝি যে না, যেমন বেঞ্চটা সাধারণত বেঞ্জামিন নামটা শর্ট, আমরা কিন্তু কখনো কি করব না, ওই যে বেঞ্জের বেঞ্জামিন করব না। অর্থাৎ আমাদের কিন্তু এটা বলে দেওয়া আছে যে আমরা PSCN করব নামের ক্ষেত্রে, অর্থাৎ নামের ক্ষেত্রে যাই দেখবো তাই লিখবো, অর্থাৎ তাই কি করব, ঠিক আছে। এই চ্যাটগুলো কি এই যে নামের যে চ্যাটগুলা এইগুলো কি আমাদেরকে স্ক্রিনশটে দেওয়া হবে? আমি ফাইল দিয়ে দেবো, এই যে ওয়ার্ড ফাইলটা আমার কাছে আছে, আমি ওয়ার্ড ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে কিন্তু বারবার করে বলতেছি, আপনারা কিন্তু সেম কোশ্চেনটা আমরা করতেছেন। আমি কিন্তু ট্রেনিং এর শেষে আপনাদের ফেসবুক গ্রুপে আমি এই জিনিসগুলো আপলোড করে দেব। জি স্যার। ঠিক আছে, জি। অর্থাৎ আপনারা আপনাদের কাজ, যেমন আমাকে কি করবেন, যখন 3টা বাজে আমরা আবার ট্রেনিং করব, এই যে গিভেন নেম গুলা অন্তত পক্ষে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন যে মূলত এখানে গিভেন নেম গুলো কি লিখছে, এবং কি আমরা 3টা বাজে যখন ইমেজ দেখবো তখন ওই যে ইমেজের মধ্যে এই নামগুলা খুঁজবেন যে আসলে এই নামগুলা আছে কিনা, ঠিক আছে। কথা বোঝা গেছে? জি। এই যে WM টা কিসের শর্ট জানেন? কে বলতে পারবেন WM টা কিসের শর্ট? উইলিয়াম হতে পারে। হ্যাঁ, এই WM শর্টটা সাধারণত অনেক পাবেন, কারণ ওনারা উইলিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় WM টা ইউজ করে, ঠিক আছে। আবার আমাদের নামের মধ্যে কিছু আছে, যেমন বুঝতে হবে যে এটা আসলে মেল নাম না ফিমেল নাম। সেই ক্ষেত্রে আমাদের কিছু লজিক হচ্ছে যে আমরা সাধারণত মেল নামের শেষে ও থাকে, আর ফিমেল নামের সাথে এ অথবা ই থাকে, ঠিক আছে। আবার মেল নামের ক্ষেত্রে মাঝে মাঝে ই পাওয়া যায়, বুঝা গেছে। সাধারণত OAS ঠিক আছে, এটা সাধারণত মেল নেমের ক্ষেত্রে পাওয়া যায়। আর ফিমেল নেমের ক্ষেত্রে হচ্ছে যে AEI, ঠিক আছে। স্যার আরেকবার বলবেন প্লিজ। মেল নামের ক্ষেত্রে OAS আর ফিমেল নামের ক্ষেত্রে AIE
আই ই আইআরই। এটা ফিমেলের ক্ষেত্রে, আর মেলের হ্যাঁ, ক্ষেত্রে এগুলো বললেন? মেলের ও ক্ষেত্রে এস ইউএস। ও ইউএস। এ এস ইউএস। ঠিক ওকে, আছে? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আপনারা যখন এন্ট্রি করতে যাবেন তখন একটা নাম যখন লিখতে যাবেন তখন নামটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে মেল এন্ট্রি না ফিমেল এন্ট্রি। ঠিক আছে, আমাদেরকে কিন্তু জেন্ডারটা চিনতে অনেক সুবিধা করবে যখন নামের ক্ষেত্রে। আবার যখন আমরা জেন্ডার লিখতে যাব তখন কিন্তু আবার আমরা এই জিনিসটা খেয়াল করব না যদি জেন্ডার নাও থাকে অথবা জেন্ডার আমরা একেবারেই বুঝতেছি না, যে আমরা ওই যে নাম দেখে বলে দেব যে জেন্ডার কি হতে পারে, এটাও কিন্তু মানে ওইটা আবার আমরা করব না। আমরা জেন্ডার যেটা আছে এটাই লিখবো, কিন্তু এই যে জেন্ডার দেখে আমরা মূলত বুঝতে পারবো যে এটা লাস্টে ই লেখছে না এ লেখছে না ও লেখছে না এ লেখছে। ওই যে কম্পেয়ার, যে আসলে আমরা তো জানি যে মেলের ক্ষেত্রে ও হতে পারে, তার মানে যেহেতু জেন্ডারটা মেল আছে তার মানে এটা, যেমন এই যে লরেঞ্জো লিখছে, লরেঞ্জা তো লিখবে না কারণ এটা তো ফিমেল না, তাই না? ওই যে যখন আমরা একটু হব যে কনফিউজ, এগুলা মূলত কনফিউজ দূর করার জন্য। ঠিক আছে, এই যে আমরা দেখি যেমন এই যে আগাথা, এটা কিন্তু ফিমেল নেম। আগুস্টিনো, এটা মেল নেম। আবার দেখবেন যে আগুস্টিনা, এটা আবার ফিমেল নেম। মানে যে নামগুলো মেলে পাওয়া যায় সেই নামগুলোর শেষে এই লাগে, অর্থাৎ ও যুক্ত যে নামগুলো থাকে সেই নামগুলোর শেষে যখন ও এর পরিবর্তে এ ইউজ করা হয় সেটাই তখন ফিমেল নেম হয়ে যায়। তাই আমাদেরকে দেখা যাবে যে ওই যে আমরা বললাম না, আমরা এ আর ওর মধ্যে একটা কনফিউশন হইতে পারে। যেমন আমরা যে এখানে এভাবে লিখছি, ঠিক আছে, এই মাত্রাটা উপরেও যায় না একদম পুরোপুরি নিচেও যায় না, আমরা তো বুঝতেছি না যে এটা এ না ও, তাই না? তখন আমরা ওই যে জেন্ডারটা খেয়াল করবো যে মূলত আসলে জেন্ডারটা কি আছে, জেন্ডারটা কি মেল আছে না ফিমেল আছে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা এ লেখছে না ও লেখছে। আবার যেমন আর ফাদার মাদার নামের ক্ষেত্রে তো জেন্ডার তো এখানে বলে দিছে যে এটা ফাদার নেম এটা ব্রাদার নেম, তার মানে কি ফাদার একজন মেল মাদার একজন ফিমেল। তার মানে তখন আমরা ইজিলি ধরতে পারবো যে আসলে মূলত যখন যদি কনফিউশন থাকবে তখন আমরা এই জিনিসগুলো ধরতে পারবো ইজিলি। ঠিক আছে, এই হলো যে আমাদের গিভেন নেম। তারপর আসি আমরা সারনেম। গিভেন নেম গুলো মোটামুটি সহজ থাকে, সারনেম গুলো একটু কঠিন থাকে। যেমন অনেকগুলো গিভেন নেম কিন্তু আমরা সারনেম হিসেবে পাই, যেমন আব্রামটা সাধারণত এই যে আব্রাহামটা সাধারণত গিভেন নেমে পাওয়া যায় যখন এস যুক্ত করে দিই সেটা একটা সারনেম হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখবেন যে অনেক কমন গিভেন নেম, ঠিক আছে, যে আমরা গিভেন নেম আর সারনেমের মধ্যে পার্থক্য হলো যে আমাদের নামের প্রথম অংশ গিভেন নেম, শেষ অংশ হচ্ছে যে সারনেম। ঠিক আছে, আমাদের নামটাকে যদি দুই ভাগ করা হয়, অর্থাৎ গিভেন নেমটা মূলত কি, যে নামটা আমাদের বাবা মা বা অন্য কেউ রাখে, তাই না? আর সারনেমটা হচ্ছে যে যেটা আমরা বংশগত ভাবে পাই, সেটা সাধারণত হিন্দু এবং খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমন, যেটা বংশগত নাম দেয়। আমাদের যেমন যারা মুসলিম আছে তাদের ক্ষেত্রে কিন্তু বংশগত নামটা আমরা তেমন একটা ইউজ করি না, অনেকে করে অনেক করি না, তাই না? কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মূলত যে কাজগুলো করবো এগুলো কিন্তু খ্রিস্টানদের কাজ, তাই না? তাদের কিন্তু ম্যাক্সিমাম নামে আমরা কি করি, ওই যে বংশগত একটা সারনেম পেয়ে থাকি। ঠিক আছে, তাই আমরা যখন একটা জিনিস কম্পেয়ার করব তখন ওই যে যেগুলো গিভেন নেম বলুন না, কিছু পরিমাণ গিভেন নেম সারনেম পাওয়া যায়, কিন্তু গিভেন নেম ম্যাক্সিমাম সময় গিভেন নেম থাকে, সারনেম গুলো একটু ডিফারেন্ট হয়, সারনেম গুলো একটু বুঝতে অসুবিধা হয়, এমনকি সারনেম গুলোর উচ্চারণটাও মানে একটু অন্যরকম লাগে, তাই না? তখন যে আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোনটা গিভেন নেম কোনটা সারনেম। অনেক সময় দেখবেন যে একটা না সেটা কি, যেমন
উপরে হেডিং এর মধ্যে যদি শুধু নেম থাকে তখন তো আপনাকে নিচের নামটা দেখে বুঝতে হবে যে এটা মূলত কি লিখছে, গিভেন নেম লিখছে না সারনেম লিখছে। আবার উপরে যদি হেডিং এ লিখে দেয় সারনেম এন্ড গিভেন নেম, তার মানে কি প্রথম প্রথম নামটা হচ্ছে সারনেম, পরের নামটা গিভেন নেম। সাধারণত ওনারা যখন অ্যাসেন্ডিং আকারে লেখে, ঠিক আছে, অ্যাসেন্ডিং আকারে লিখতে গেলে তখন মূলত সারনেমটাই আগে লেখে, গিভেন নেমটা পরে লেখে। আর এই যে আমরা যখন কিছু কিছু এন্ট্রি করতে যাব, আমরা সাধারণত যখন আমাদেরকে এন্ট্রি দেওয়া হবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে ইমেজটা দেখে নেওয়া। একটা ইমেজের মধ্যে কি কি লিখছে, কিভাবে লিখছে, ঠিক আছে, যে মূলত নামটা যখন লেখে, ঠিক আছে, নামের প্রথম সাধারণত কয়েকটা নাম দেখলে আমরা বুঝতে পারবো যে ওনারা প্রথমে কি গিভেন নেম লিখতেছে না প্রথমে সার নেম লিখতেছে, ঠিক আছে। তাই আমাদের চেষ্টা থাকবে যে আমরা গিভেন নেম সার নেমটা একটু মাথার মধ্যে নিয়ে আনি। আর আপনাদের যেমন এই যে অনেকগুলো সার নেম এখানে দেওয়া আছে, এগুলো চেষ্টা করবেন যে এগুলা করে নিতে। আচ্ছা, আপনার ভয়েস কাটা আসতেছে কি? এটা আমার সমস্যা নাকি আপনার সমস্যা? এটা কি সবাই পাচ্ছে? আমার আমার তো ভয়েস ঠিকই আছে। কেটে যাচ্ছে ঠিক আছে, বারবার। ঠিক আছে, ভয়েস ঠিক আছে। ঠিক আছে। হোস্ট বাদে বাকি সবাই একটু মিউট করে নিলে ভালো। ভাই লকডাউনে হ্যালো, আমি তো কিছুই শুনতেছি না। আমি বলতেছি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এই যে এমসি যুক্ত সাধারণত নামগুলা কি হয়, সারনেম হয়, এবং কি ও ও এর সাথে একটা কমা থাকতে পারে এবং কি নাও থাকতে পারে। আমাদেরকে যদি সাপোজ কি ইনস্ট্রাকশনে আর সাপোজ কি ওই এমসিটা মানে জাস্ট দেয়া থাকবে, আমাদের কি ওই পরের না, আমাদেরকে পুরো নামটাই আমরা সারনেম হিসেবে নিতে হবে। এমসি যুক্ত পুরো নামটাই আমাদের সারনেম হিসেবে নিতে হবে। এমন না যে আমরা এমসি পাইছি, এমসিটা বাদ দিয়ে পরে আমরা সারনেমটা নিব, ঠিক আছে। আমরা পুরাটাই কিন্তু সারনেম। আর ও যুক্ত সাধারণত যে নামটা, ও এর পরে সবসময় কমা থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন ও ব্রায়ান, ঠিক আছে, ও ব্রায়ানের পরে একটা ওর পরে একটা কমা আছে, সেটা নাও থাকতে পারে। যদি আমাদেরকে ইনস্ট্রাকশনে বলে দেয় আপনারা কমা নাই তারপর কমা দিয়ে দেন, তাহলে আমরা অবশ্যই কমা দিব। আর যদি হ্যালো, স্যার অ্যাকচুয়ালি আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি কিছু কথা শুনতে পাইনি। এই সারনেমটা আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার, ক্লিয়ার। জি ক্লিয়ার। হ্যাঁ যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে ও যুক্ত যে নামটা আছে, ঠিক আছে, এটার পরবর্তীতে আমাদের যদি কমা থাকে আমরা তো অবশ্যই দিব। আর অনেক সময় দেখবেন যে লেখক, যে রাইটার, ঠিক আছে, সে লেখার সময় কমাটা দিয়ে দিতেও পারে নাও দিতে পারে। আমাদের ইনস্ট্রাকশনে যদি বলে দেয়, আমরা যখন ইনস্ট্রাকশনটা দেখবো, ঠিক আছে, যে কোনো প্রজেক্টের, তখন যদি বলে দেয় ও এর পরে যদি আপনারা কমা থাকে তাও দিবেন, যদি কমা না থাকে তাও দিবেন, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই কমা না থাকলে সেটা দিয়ে দিব। আর যদি বলে যে না কমা পিএসসিন করেন যা আছে তাই লিখেন, তাহলে আমাদের আর কমা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আফসানা আক্তার কিছু বলবেন? আহসান আক্তার, সরি। না না ভুলে হয়ে গেছে এটা। আচ্ছা, আর যেমন এই যে কিছু লজিক আছে, লে, এল ই ওয়াই, ফিনলে, ফিনলে, ঠিক আছে, এই নামগুলো সাধারণত সারনেম হয়, ঠিক আছে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। আচ্ছা, এই যে লে আর এল ই ওয়াই যেটা দেখালেন, এটা কি সারনেমটা এভাবে দেওয়া থাকবে নাকি আপনি ওই ফিনলে পুরোটা দেওয়া থাকবে, বা লে দেওয়া থাকবে আমাকে বুঝে নিতে হবে যেটা ফিনলে হবে?
না না না, আমি বলতেছি যে সাধারণত এই ওয়ার্ড গুলা কোনো একটা নামের সাথে যুক্ত থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমরা কিন্তু এই পুরো নামটাই নিব, এটা কিন্তু এক্সাম্পল। এটা মানে কোনো এগুলো হচ্ছে যে সংক্ষেপে থাকবে না। না, এগুলো এই যে বললাম ম্যাক, ঠিক আছে, ম্যাকের সাথে ম্যাকডোনাল্ড, ম্যাক এই যে গুয়েরে, ম্যাক কর্ম্যাক, ম্যাক এরপর ও এর সাথে ও কর্নেল, ও ডনার, ঠিক আছে? সাধারণত এই যে ফুল নামটা থাকবে। আমি বললাম যে এগুলো হচ্ছে যে লজিক, যে এটা ম্যাক যুক্ত একটা নাম থাকতে পারে, ও যুক্ত একটা নাম থাকতে পারে, লে যুক্ত একটা নাম থাকতে পারে, এল ওয়াই যুক্ত একটা নাম থাকতে পারে, সেগুলা সাধারণত সারনেম হয়। এবং কি এটা ভাবেন না যে যেমন ম্যাক আর ও বাদ দিলে, ঠিক আছে, অন্যগুলা কিন্তু গিভেন নেমের ক্ষেত্রে মাঝে মাঝে পাওয়া যায়, ঠিক আছে? যে আমরা যে এটা পাইলে সবসময় সারনেম করে দিব কিন্তু তা না, এটা হচ্ছে যে ক্ষেত্র বিশেষে যখন আমাদেরকে বুঝতে কনফিউজ আমরা যে কোনটা আসলে গিভেন নেম হবে কোনটা সারনেম হবে, তখনই আমরা মূলত ওই যে লজিক গুলা খাটাবো যে মূলত এটা গিভেন নেম হতে পারে, এটা সারনেম হতে পারে, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, সাধারণত ইংলিশ আমরা কাজ করলেও আমাদের মূলত ইংলিশ যে কাজগুলো করি, যেমন ইউকে বলেন, তারপর যে ইউএস বলেন, এসব কান্ট্রি গুলোতে কিন্তু ওনাদের নিজস্ব লোক থাকে না, ওনারা দেখা যায় যে অনেক জায়গা থেকে লোক আসে, তাই না? সেজন্যই আমাদের মূলত দেখা যায় যে অনেক ধরনের আমরা সারনেম পায়ে থাকতে পারি। সেজন্যই এই জিনিসগুলো যেমন আইরিশ, ইতালিয়ান, রাশিয়ান, সুইডিশ, দেখা যায় যে এই যে এই নামগুলো আমরা পাইতে পারি। যেমন ইতালিয়ানের ক্ষেত্রে ওই যে আমি বললাম, এটা সাধারণত সারনেম গিভেন নেমের ক্ষেত্রে থাকে, ফিমেলের ক্ষেত্রে ওটা মেলের ক্ষেত্রে থাকে, কিন্তু এখানে ইতালিয়ানের আবার লজিক হয়েছে যে যে এ ও এগুলা আবার সারনেমের শেষে পাওয়া যায়, ঠিক আছে? তখন আমরা কিন্তু নামটাকে প্রাধান্য দিব, যে মূলত ওই যে আমরা কিছু গিভেন নেম শিখবো, কিছু সারনেম শিখবো, সেখানে আমাদের মূলত নামগুলো আসলে কি হতে পারে, কোনটা গিভেন নেম হতে পারে, কোনটা সারনেম হতে পারে, ওই জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে? কথা বুঝছেন? জি, বুঝতে পারছি। যেমন এখানে একটা জিনিস দেখেন, সেস্কা অথবা সেস্কো, আবার একটা নাম আছে যে ফ্রান্সিসকো, ফ্রান্সিসকা, ঠিক আছে? এই নামটা কিন্তু আবার একটা কমন গিভেন নেম। আবার এখানে ইতালিয়ানের ক্ষেত্রে ওনারা বলতেছে যে বয়সেস্কা, মার্সেস্কা, ব্রাসেস্কো, ব্রায়ানসেস্কো, ঠিক আছে? এই জিনিসগুলো আবার সারনেম, ঠিক আছে? ওই যে সেজন্য আমি বললাম যে গিভেন নেম গুলা সারনেমও হতে পারে, গিভেন নেমও হতে পারে। সেক্ষেত্রে আমাদের ওই যে ইয়া করতে হবে যে যে আমাদেরকে যখন এন্ট্রি করার জন্য ইমেজ দিবে, আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ইমেজ দুই একটা দেখা, যে ওনারা মূলত গিভেন নেমটা আগে লিখতেছে না সারনেমটা আগে লিখতেছে। ওনারা দেখা যায় যে প্রথম দুই তিনটে সাধারণত গিভেন নেম বোঝা যাইতেছে, সারনেমটাও গিভেন নেম বোঝা যাচ্ছে, গিভেন নেমটাও গিভেন নেম বোঝা যাইতেছে, বা গিভেন নেমটা সারনেম বোঝা যাইতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে হবে যে আমরা তো একটা না একটা ক্ষেত্রে তো আমরা বুঝতে পারবো যে যেমন একটা এন্ট্রিতে বুঝতেছি না, দুইটা এন্ট্রিতে বুঝতেছি না, তিন নাম্বারটাতে তো আমরা ঠিকই বুঝতে পারবো যে কোনটা আসলে গিভেন নেম, কোনটা আসলে সারনেম, আমরা তখনই সেই লজিকে আগাবো, ঠিক আছে? আচ্ছা, এমন কি হবে যে ফিমেল নেম হোক আর মেল নেম হোক, সারনেমের কারণে যদি প্রথম মেইন নেমটা বোঝা না যায়, সারনেমের কারণে কি বোঝা যাবে যে এটা ফিমেল না মেল? না, সারনেমের কারণে বোঝা যাবে না, কারণ এই জিনিসগুলো হলো যে পারিবারিক নাম, ঠিক আছে? এগুলা তার মানে তার কোন একজনের মেলেরও হতে পারে, কোন একজন ফিমেলেরও হতে পারে, যেটা তাদের কি হইতেছে বংশগত ভাবে ওই নামটা চলে আসছে, ঠিক আছে? এটা মেল ফিমেল কোনো কিছু মিন করে না সারনেম দিয়ে, ঠিক আছে? জি। আবার এই যে রাশিয়ানে বলছে যে এস কে আই অথবা এস কে ওয়াই থাকবে কোন নামের শেষে, সেটা আমরা সারনেম হিসেবে নিব। আবার যদি কোনো নামের মাঝখানে বি শব্দটা থাকে, সেটাও আমরা সারনেম হিসেবে নিতে পারি। যদি কোনো নামের মাঝখানে ডাব্লিউ হিসেবে থাকে, সেটাও আমরা সারনেম হিসেবে নিতে পারি। সুইডিশে বলছে যে স্ট্রং, কোন নামের শেষে স্ট্রং থাকে,
আর কোন নামের সাথে কুইস্ট বা কুইস্ট থাকে, ঠিক আছে, সেটা আমরা সারনেম হিসেবে নিতে পারি। ওকে, এখানে কি কোনো মিডল নাম ব্যবহার হতে পারে, যেমন জন, এম, মাইক, এরকম টাইপ? আমরা যে না, এখানে সাধারণত আমি একটা কথা বলে নেই, আমাদের হচ্ছে যে সাধারণত মিডল নেমের কোনো অপশন থাকে না, ঠিক আছে। আমাদের অপশন দুইটা থাকে, একটা গিভেন নেম, একটা সারনেম, ঠিক আছে। আর একটা অপশন থাকে, সেটা হচ্ছে যে মেইডেন নেম। মিডল নেম আর মেইডেন নেমের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে। এখন গিভেন নেমের সাধারণত হচ্ছে যে আমাদের একদম শেষ যে নামটা, ঠিক আছে, সেটাই আমরা শুধু সারনেম নিব। আর মিডল নেম থাকুক বা একটা 3-4টা নাম আছে, সেটার মধ্যে আমরা চতুর্থ নাম্বারটা সারনেম নিব, এবং কি বাদ বাকি সবকিছু আমরা গিভেন নেমে নিয়ে নিব, কোনো মিডল নেম হবে না। আর মেডেন নেমটা হচ্ছে যে দেখা যায় যে সাধারণত এটা ফিমেলদের ক্ষেত্রে হয়। ফিমেলদের ক্ষেত্রে বিয়ের আগে একটা নাম থাকে, বিয়ের পরে আরেকটা নাম থাকে, ঠিক আছে। তো দেখা যায় যে যদি কোনো ফিমেলের নামের সাথে যদি মানে মেডেন অথবা তার ওই যে বর্ন, ঠিক আছে, এই জাতীয় কোনো ওয়ার্ড দিয়ে যদি কোনো একটা নাম লেখে, অর্থাৎ সেটা বোঝা যায় যে তার এটা জন্মগত নাম, ঠিক আছে, সেটাই আমরা মেডেন নেমে দেব। পুরুষের ক্ষেত্রে সাধারণত মেডেন নেমটা পাওয়াই যায় না, ঠিক আছে, এটা সাধারণত ফিমেলের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তাই আমাদের নামের কিন্তু মূল অংশ হচ্ছে যে দুইটা। আর মেডেন নেমটা কিন্তু এক ধরনের সারনেম, মেডেন নেমটা মিডল নেম না। মিডল নেম হচ্ছে যে এক ধরনের গিভেন নেম, ঠিক আছে। তাহলে আমাদের যে লজিক গুলো আছে বা এখানে অনেকগুলো সারনেম দেওয়া আছে, ঠিক আছে। আবার আবার এখানে ভাইয়া অনেকগুলো সারনেম সারনেম গুলো দেওয়া একটু আছে। স্লোলি দেখালে আমরা এগুলো স্ক্রিনশট দিলে আমাদের সুবিধা হতো, কাইন্ডলি একটু যদি এগুলো রাখতেন। আমি ভাই বললাম এগুলো যে তো ফাইল এই দিয়ে দিবে। ফাইলগুলো আমি গ্রুপে দিয়ে দিব, ওকে, ঠিক আছে। আমি কমেন্টে আমার স্কাইপ আইডি দিয়ে দিছি। আমার ফেসবুক গ্রুপে আমি স্কাইপ গ্রুপের লিংকটা দিয়ে দিছি। আচ্ছা, এখানে কি ইতালিয়ান, আমাদের তো শুধু স্প্যানিশটাই লাগবে নাকি রাশিয়ান টাশিয়ান এগুলো সবই লাগবে? না, আমি মূলত এগুলো দেখাচ্ছি ইংলিশের ক্ষেত্রে। সাধারণত আমরা ইংলিশ তো আচ্ছা, যেসব মানে কান্ট্রি গুলোয় শুধুমাত্র ইংলিশ ভাষায় কথা বলে, তাদের সবকিছু ইংলিশে হয়, সেখানে আচ্ছা, তো মূলত দেখা যায় যে ওই কান্ট্রির লোক ছাড়াও বিভিন্ন দেশের লোক থাকে। সাধারণত দেখা যাবে হ্যাঁ, ওসব কান্ট্রির লোক থেকে অন্যান্য দেশের লোক বেশি থাকে, তাই না? হ্যাঁ, আপনি হ্যাঁ, ইউকের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু অন্যান্য দেশের লোক অনেক বেশি, যেটা ঠিক। ইউকের নিজস্ব লোক খুব কম, ঠিক আছে। সেজন্যই মূলত আমরা এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে বুঝতে বিভিন্ন পেরেছি। দেশের লোক মানে যদি থাকে, তাদের সারনেম গুলা কেমন হতে পারে। যেমন এই যে স্পেনিশ, স্পেনিশেরও কিছু সারনেম আছে। স্পেনিশ এটা কিন্তু স্পেনের স্পেনিশ, এটা কিন্তু মেক্সিকান স্পেনিশ না, আমরা কিন্তু মেক্সিকান স্পেনিশ শিখি, ঠিক আছে। মেক্সিকান স্প্যানিশ, যেমন আমাদের বাংলা ভাষার কথা আমরা বলি, যেমন আমাদের দেশে বাংলা ভাষায় কথা বলে এবং কি ইন্ডিয়াতে কলকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে, তাই না? এখন আমাদের ভাষার কলকাতার ভাষার মধ্যে কিন্তু একটু তফাৎ আসছে, কারণ তাদের ভাষাগত একটা পার্থক্য আছে, আমাদের ভাষাগত একটা পার্থক্য আছে। এবং কি আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের মানুষ, যেমন নোয়াখালী বলেন, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন বা বরিশাল বলেন, ঠিক আছে, বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। সেম জিনিসটাই এখানে, স্প্যানিশ ভাষা হলেও ওই যে যখন এটা মেক্সিকোর মানুষ কথা বলে, মেক্সিকোর মানুষ কিন্তু তাদের মতো করে কথা বলে, ঠিক আছে। মূলত অর্থাৎ ভাষাটা আসছে কিন্তু স্পেন থেকে, স্প্যানিশ থেকে, ঠিক আছে। আর এই যে স্প্যানিশ বলেন, ফ্রেঞ্চ বলেন বা ইতালিয়ান বলেন, এই ভাষাগুলোর মূল ভাষা কিন্তু হচ্ছে যে ল্যাটিন। ল্যাটিন থেকে কিন্তু এসব ভাষার উৎপত্তি হয়েছে, যে ল্যাটিন থেকে মূলত প্রত্যেকটা দেশের যার নিজস্ব ভাষায় কনভার্ট করে নিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অনেকগুলো সারনেমের লজিক দেওয়া আছে,
আর ওই একটা কথা, সাধারণত কিছু নেম যে যেমন ব্যান, লা, লি, ডি, এসপি, ট্যান, ভান, বং, ঠিক আছে, ডি বা ডিলার, ডিলস, এই জাতীয় নামগুলা সারনেমের আগে থাকে। আমি যখন বলছি যে একদম লাস্ট নেমটা সারনেম হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা স্পেস দেওয়া হয়, যেমন ডি ফ্রান্সিসকো, ঠিক আছে, এখানে কিন্তু ডি একটা স্পেস ফ্রান্সিসকো দেওয়া আছে। তো এক্ষেত্রে হবে যে ওই দুইটা নামে কিন্তু সারনেমে চলে যাবে, ঠিক আছে। তাই খেয়াল রাখবেন যে এই ওয়ার্ড গুলোর পরে কিন্তু একটা স্পেস দেওয়া হয়। এই যে এছাড়াও ওই যে বললাম, যেমন ডি, শুধু ডি না থাকতে পারে, ডি লা থাকতে পারে, এবং কি ডি স্পেস লা স্পেস ফ্রান্সিসকো, ডিলা ফ্রান্সিসকো লেখছে, এখানে কিন্তু ওই যে তিনটা নামে কিন্তু সারনেমে হবে, ঠিক আছে। শুধুমাত্র এই যে এসব নামের ক্ষেত্রে যে সারনেমে দুইটা বা তিনটে হবে, এছাড়া কিন্তু সারনেম সবসময় সিঙ্গেল ওয়ার্ড হয়, ঠিক আছে। আচ্ছা, এমসি, ভ্যান ও লা এগুলো দিয়ে আসলে কি মিন করে? লাইক আমাদের দেশে যেমন মিসেস এরকম টাইপ কিনা? বাইরের দেশের ক্রিকেটারের নামগুলা দেখো, তাই বুঝবে। নীল ও ব্রায়ান, কেভিন ও ব্রায়ান, শুনেন নাই? ভাইয়া কানেকশন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, শুনতে তাহলে আমাদের সারনেমের কি সবগুলো লজিক আমরা বুঝতে পারছি, যে মূলত কি কি হতে পারে সারনেম। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আজকে হয়তো মানে দিনে তো আর বুঝতে পারবেন না, রাত্রে ইভেন নেম, সারনেম এবং কি সারনেমের লজিক, ঠিক আছে। ইভেন নেম, সারনেম এবং সারনেমের লজিক, এই তিনটা জিনিস একটু ভালো করে দেখে নেবেন। আর পাশাপাশি ইয়ে করবেন, ক্যান্ডিডেটের এই অ্যালফাবেটটা প্র্যাকটিস করবেন, যে অ্যালফাবেটগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে। স্যার আপনি কি এখন এই ফাইলগুলি দিবেন? হ্যাঁ, আমি এই যে একটু পর এখনই ট্রেনিংটা শেষ করে দিব, তারপর আপলোড করে দিব। আজকে আজকে এখানে শেষ বলতে আমরা কিন্তু আবার 3টা বাজে জয়েন করব। জি জি, আবার 3টা